জন্য অপেক্ষা করে না। সময়ের মূল্য অনেক। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, ও দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। এতে সবার জন্যই মঙ্গল। কিন্তু যারা বোঝে না তাদের জন্য দুঃখ ছাড়া আর কিছু নেই। গাড়িতে বসা সবাই স্তব্ধ। কি থেকে কি হয়ে গেল? তে তো পাপা বলে চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছে। তে মণিমার কোলে মাথা দিয়ে আছে, তার কোনো জ্ঞান নেই। কোনো মেয়েই তার বাবার এরকম একটা খবর পেয়ে চুপ থাকতে পারে না। সে জায়গায় তে কি করে থাকবে? মায়ের আদর তো পায়নি সে, বাবাই তার কাছে সব ছিল। অথচ সে বাবা আজ চলে গেল তাকে একা ফেলে। ও কেমন মেয়ে যে তার বাবার শেষ সময়েও তার পাশে থাকতে পারেনি। হ্যাঁ, ঠিক শুনেছ, তের বাবা আর নেই। মানুষ নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আসে, ওর নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে চলে যায় সৃষ্টিকর্তার নির্দেশে। সৃষ্টি যেহেতু আছে তেমন ধ্বংসও আছে। প্রকৃতির নিয়মে মানুষ পৃথিবীতে আসে, আবার প্রকৃতির নিয়মেই চলে যায়। কেউ চাইলে তাকে ধরে রাখতে পারে না। সব চলে যাওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তের বাবা মারা যাওয়ার পিছনেও কারণ আছে। তা হলো সত্য ঢাকতে কেউ একজন তের বাবাকে নৃশংসভাবে খুন করে। কে খুন করেছে তা পুলিশ তদন্ত করছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি মিনহুর খুনের কারণ ও খুনি ধরা পড়বে। গাড়ি থেকে নেমে সবাই ক্লিনিকে যায়। জঙ্কুক থেকে কোলে নিয়ে আছে, বাকিরা সবাই আছে। এখন এর মধ্যে ডক্টর এসে জঙ্কুককে বলে, মিস্টার জঙ্কুক, মিনহুর হাত থেকে 3টে গুলি পাওয়া গেছে। এই গুলিগুলো আমি পুলিশকে দিয়েছি। আর লাশের অবস্থা ভালো ছিল না। মনে হচ্ছে কেউ তার মনের অনেক বছর জমে রাখা রাগ লাশের উপর মিটিয়েছে। লাশ মর্গে রাখা আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আমি সব রকম সাহায্য করব আপনাদের। ধন্যবাদ ডক্টর। মণিমা প্রচুর কান্না করছে। মিনহু, কোথায় গেলি বাবা? আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই শুধু একবার ফিরে আয় আমার কাছে। এটাই দুনিয়ার নিয়ম, যে চলে গেছে সে কি করে আর ফিরে আসে? কখনো আসে না। সবাই এখন গ্রামের বাসায়। এইখানেই তোর বাবাকে কবর দেওয়া হবে। সবাই দেখতেছে যে শুধুমাত্র মেয়েটার সেন্স এখনো ফেরেনি, তাকে স্লাইন দিয়ে রাখা হয়েছে। হুজুর এসে বলল, আর দেরি করা ঠিক না, লাশ এখন দাফন করতে হবে। কিন্তু সবাই তো ওয়েট করছে তের জন্য। সে এক নজর তার বাবাকে শেষ দেখার জন্য। আর তো চাইলেও দেখতে পারবে না, বলতে পারবে না পাপা আমার গিফট কোথায়। আর কেউ প্রিন্সেস বলে ডাকবে না। মৃত মানুষকে তো এভাবে এত সময় রাখা ঠিক না। এর মধ্যে ঘর থেকে কারো আর্তনাদ ভেসে আসে। সেটা আর কেউ না, এই আর্তনাদ হলো তের, ওর বাবার প্রতি করা আর্তনাদ। তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি। ও বাবা, তুমি আমায় ছেড়ে তো থাকতেই পারো না, তাহলে আমায় রেখে কোথায় যাচ্ছ? আমায় নিয়ে যাও না। তুমি তো জানো পাপা, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমায় একা করে চলে যাচ্ছ তুমি। আমি কি নিয়ে থাকবো? আমি আর পারছি না পাপা। হঠাৎ জঙ্কুকের দিকে চোখ যায়। তে কান্না করতে করতে জঙ্কুকের হাত ধরে টান দিয়ে ওর কাছে নিয়ে আসে। ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় জঙ্কুকের গালে। উপস্থিত সবাই বোকা বনে যায়। জঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যায়। এভাবে সে এতগুলো মানুষের মধ্যে থাপ্পড় খাওয়াতে তে তবুও থামছে না। সে জঙ্কুকের কলার ধরে বলতে থাকে, কেন করলি তুই আমাদের সাথে এমন? তোর কখনো ভালো হবে না গুন্ডা। তোর জন্য আমার পাপা মারা গেছে। আমি সব বুঝি, আমি এতটা অবুঝ না। তুই আমাদের সাথে অন্যায় করেছিস, তোকে আমি পুলিশে দেব। তে, তুমি ওকে ভুল বুঝছো। একটু শান্ত হও তুমি। ও তোমার স্বামী হয়, ওর সাথে এভাবে কথা বলছো কেন? আপনি চুপ করুন মণিমা, আপনি সব জানেন। আপনিও আমার পাপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমি সব দেখেছি। কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনারা আমার থেকে? পাপা তো মারা গেছে, এখন আমাকেও মেরে ফেলুন। আমি বাঁচতে চাই না এই নরকে। আমি মুক্তি চাই, চলে যেতে চাই এই স্বার্থপর পৃথিবী থেকে। কথাগুলো বলতে বলতে তে মাটিতে লুটিয়ে পড়ে। জঙ্কুক তেকে ধরে, ও অসুস্থ। জঙ্কুক তেকে তুলতে গিয়ে দেখে ওর সেন্স নেই। সে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। জিমিনু লিজাকে খেয়াল রাখতে বলে। মিনহু দাফন কাজ সম্পন্ন হলো। আজ আকাশের অবস্থাও ভালো না, পরিবেশটা বেশ থমথমে। বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।
সন্ধ্যা নেমে এসেছে। তের বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তের মায়ের পাশে, যেখানে রয়েছে তের মা, দাদা, দাদি, ফুপি, চাচা, যাদের মৃত্যু একই দিনেই হয়েছে। জাঙ্কুক এতক্ষণ কবরের সামনে বসেছিল। সে নিজেকে অপরাধী মনে করছে, নিজের মনকে শান্ত করতে পারছে না। তার জন্য এসব হয়ে গেল। যে যত বড় অন্যায় করুক না কেন, সে তো কারো মৃত্যু কামনা করতে পারে না। কিন্তু আজ মিনহো মৃত্যুর কারণ জাঙ্কুক নিজে। তার সর্বস্ব কেড়ে নিয়ে পথে বসিয়েছিল লোকটিকে। জাঙ্কুক বাড়ি চলল। অন্ধকার ঘনিয়ে এসেছে। জাঙ্কুক তো এক ধ্যানে তার বাবার কবরের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সুগা জোর করে জাঙ্কুককে বাসায় নিয়ে আসে। রাত 10টায় সবাই খাবার টেবিলে বসে, শুধু তে ছাড়া কারো গলা দিয়ে খাবার নামছে না। জাঙ্কুক খাবার নাড়াচাড়া করতে করতে বলে, মণিমা, তে কোথায়? ঘরে আছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর। ও, জিমিন, ওকে গিয়ে দেখাই তো একবার। যাচ্ছি ভাইয়া। জিমিন একটু পর গম্ভীর হয়ে ফিরে আসে। কি হলো মণিমা? সর্বনাশ হয়ে গেছে, বৌমনি ঘরে নেই। লিজা সহ সবাই বলে ওঠে, কি বলিস? ভালো করে দেখেছিস? হ্যাঁ। সবাই খাবার টেবিল থেকে উঠে পুরো বাড়ি, গ্রামের সব জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। চারিদিকে লোক লাগায়। এর মধ্যে জাঙ্কুকের ফোন আসে হসপিটাল থেকে। জাঙ্কুক রিসিভ করে। ওপার থেকে ডক্টর বলে, আপনি এখনই আসেন, রোগীর অবস্থা ভালো না। মণিমাও আপনাকে রোগী কিছু বলতে চায়। জাঙ্কুক ফোন রেখে মণিমা সহ সবাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা দেয়। কথায় আছে না, বিপদ আসে তো সব দিক থেকে আসে। ডাক্তার জাঙ্কুক সহ সবাইকে বোগামের কেবিনে নিয়ে যায়। ওদের পায়ের আওয়াজ পেয়ে বোগাম চোখ খুলে সামনে তাকিয়ে দেখে মণিমাকে। সে মণিমাকে আগে থেকেই চেনে। জাঙ্কুককে না চিনতে পারলেও ওর কথা শুনে বুঝতে পারছে ও জাঙ্কুকই হবে। আর পাশে দাঁড়িয়ে থাকা দুটো ছেলে মেয়ে জিমিন ও সুগাকে সে চিনতে পারেনি। লিজা বোগামের কাছে গিয়ে বলল, বোগাম, এখন কেমন লাগছে? বোগাম উত্তরে বলে, মণিমা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমার সময় শেষ মণিমা। কিন্তু যাওয়ার আগে তোমাদের সত্যি কথা বলে যেতে চাই, যা তোমাদের থেকে লুকিয়ে রেখেছিল কাই। মণিমা বলে ওঠে, কাই? হ্যাঁ মণিমা, ওই তো এই খেলার পরিচালক। জাঙ্কুক বলে ওঠে, মানে? বোগাম জাঙ্কুককে চুপ করতে বলে এবং বলল, আর সময় বেশি নেই, দয়া করে আমার কথা আপনারা শুনুন। তারপর বোগাম বলতে শুরু করে, আমি জিয়ন প্যালেসের পুরনো চাকর। আমি জিয়ন প্যালেসের ইতিহাস সব জানি। আমার বাবা নামজুন, কাই ও মিনহো ছিল বাল্যকালের বন্ধু। ওদের বন্ধুত্ব দেখলে সবাই হিংসা করত। খাবার খাওয়া থেকে শুরু করে ওনারা তিনজন সব কাজেই একসাথে করত। আমার বাবা আর মিনহো ছিল সহজ সরল প্রকৃতির মানুষ, কিন্তু কাইয়ের পেটে ছিল অনেক শয়তানি বুদ্ধি। কাই ছিল গরিব ঘরের সন্তান, আর বাকি দুই বন্ধু ছিল প্রচুর ধনী। তারা কাইকে সাহায্য করত অর্থ দিয়ে। তাকে খুব বিশ্বাস করে মিনহো ও নামজুন। আমাদের এই দুই পরিবারের সব সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য দেখাশোনা কাই করত। আপনার বাবা নামজুন, তিনি পরিবারকে বেশি সময় দিত। তখন জাঙ্কুক ও জেকের বয়স ছিল 10 বছর। নামজুনের একটা কন্যা সন্তান হয়, তার নাম জিমিন। অপরদিকে মিনহোর ঘর আলো করে আসে তার রাজকন্যা তে। যখন জিমিন ও তের বয়স 2 বছর হয়, তখন দুই পরিবারের সিদ্ধান্ত নেয় তাদের জন্মদিন একসাথে পালন করবে একদিনে। সেই অনুযায়ী সবাই কাজ শুরু করে দেয়। জিয়ন প্যালেস উৎসব মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের দিন দুই পরিবারের সব গেস্টরা আসতে শুরু করে। কেক কাটার আগে লিজা মিনহোর ছোট ভাই জংসুকের সাথে তার ছোট কন্যা ন্যান্সির বিয়ের কথা বলে সবাইকে সারপ্রাইজ দেয়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু তা সাময়িক মাত্র। সবাই খুশি হয়ে হাততালি দেয়। শুধু একজন খুশি হতে পারেনি, তা হলো কাই। সে দূর থেকে দেখছে সবকিছু আর রাগে ফুলছে, কারণ তার অনেক দিনের স্বপ্ন ছিল ন্যান্সিকে বিয়ে করে এই বাড়িতে ঢুকে এই বাড়ির সব সম্পত্তি নিজের নামে করার। যদিও সে বিয়ে না করেও সব সম্পত্তি নিজের নামে করতে পারত, কিন্তু ন্যান্সির দিকে তার কুনজর ছিল। ন্যান্সি ছিল খুব সুন্দরী। তারপরে তে ও জিমিন দুজন একসাথে কেক কেটে সবাইকে খাওয়ায়। অনুষ্ঠানের শেষের দিকে জংসুক ন্যান্সিকে ইশারায় ছাদে যেতে বলে। তারা একে অপরকে ভালোবাসতো আগে থেকেই। ন্যান্সি সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে যায়, আর এদিকে কাই রাগ কন্ট্রোল করতে না পেরে ডিনার টেবিলে খাবারে বিষ মিশিয়ে দেয়। জংকুক জেগে তে ও জিমিন ওরা কেক
আইসক্রিম চিপস ফুচকা খেয়ে ডিনার না করে ঘুমিয়ে পড়ে। ডিনার টেবিলে সবাই বসেছে, শুধু কাই, ন্যান্সি ও জংসুক ছাড়া। আর লিজার শরীর খারাপ, সেই জন্য আসেনি। এর মধ্যে নামজুন খেয়াল করে কাই, ন্যান্সি ও জংসুক নেই। তারা দুই বন্ধু খাবার না খেয়ে দুইজন দুদিকে তাদের খুঁজতে যায়। এদিকে ডিনার টেবিলে জংকুকের মা ও তের মা সহ গেস্টরা সবাই খেতে বসে। অন্যদিকে নামজুন সব দিকে খুঁজে ওদের না পেয়ে ছাদে যায়। গিয়ে দেখে তার আদরের ছোট বোনের নিথর দেহ পড়ে আছে, শরীরে কাপড় ঠিক নেই। সে চিৎকার দিয়ে বোনের মাথা নিজের কোলে নেয়। ন্যান্সি বলে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। বোন, তোর এই অবস্থা কে করেছে? ন্যান্সি তুতলে তুতলে বলল, ভাইয়া। ন্যান্সি কিছু বলার আগে দেহ ত্যাগ করে। নামজুন মনে করে জংসুক তার এত বড় ক্ষতি করেছে। সে চিৎকার করে নিচে এসে দেখে সবাই মাটিতে লুটিয়ে পড়েছে আর তার স্ত্রী জিন ছটফট করছে। সে জিনের কাছে যায়। জিন অনেক কষ্ট পাচ্ছে, কথা বলার মতো অবস্থায় সে নেই। তবু অনেক কষ্টে বলল খাবারে কেউ বিষ দিয়েছে। নামজুন জিনকে তুলতে নিলে জিন মারা যায়। এর মধ্যে কাই এসে নামজুনের কানে কান পড়া দেয়। এসব কিছু মিনহুর প্ল্যান। মিনহু বাগানে আছে। নামজুন এক মুহূর্ত নষ্ট না করে বাগানে যায়। গিয়ে দেখে জংসুক বাগানে পড়ে আছে, তার বুকে ছুরি। নামজুন জংসুকের কাছে গিয়ে ডাকে। ও ছুরিটা বের করতে নিলে মিনহু চলে আসে। মিনহু বলে, নামজুন, তুই আমার বন্ধু হয়ে এত বড় ক্ষতি করতে পারলি? তুই আমার ভাইকে মেরে ফেললি। তখন নামজুন বলে, আমি খুন করিনি, বরং তোর ভাই খুন করেছে আমার বোনকে। সে ধর্ষণ করেছে। এভাবেই দুই বন্ধু তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে নামজুন হাতে ছুরি নিয়ে মিনহুর দিকে এগিয়ে গেলে মিনহু বন্দুক টার্গেট করে নামজুনের দিকে। এই সুযোগে কাই পিছন থেকে গুলি করে নামজুনকে। তখন লিজা, জংকুক আর জেকে উঠে আসে। এসে দেখে মিনহুর হাতে বন্দুক আর নামজুন মাটিতে লুটিয়ে পড়ে আছে। জেকে পাপা বলে দৌড়ে যায়, তাকেও গুলি করে কাই, কিন্তু সবাই ভেবে নেয় মিনহু। লিজা ও জংকুক ওদের ধরে কান্না করতে থাকে। মিনহুকে পুলিশে নিয়ে যায়। তের যেহেতু কেউ নেই, সেজন্য মিনহু তাকে তের নানির বাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে কাই সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় আর আপনাদের বের করে দেয়। বর্তমান বোগাম সহ সবাই কান্না করছে। জংকুক বলে ওঠে, বোগাম চাচা, আমার ফুপির ওরকম অবস্থা কে করেছিল? বোগাম উত্তর বলে, কাই। সে রাতে তোমার ফুপি ছাদে গেলে কাই ডিনারে বিষ দিয়েও শান্ত হয়নি। সে প্রচুর ড্রিঙ্কস করে। ও ছাদে গিয়ে দেখে জংসুক ও ন্যান্সি দুজন দুজনকে জড়িয়ে আছে। কাই ওদের কাছে গিয়ে দুজনকে ছাড়িয়ে ড্রিঙ্কসের গ্লাসটা ভেঙে জংসুকের বুকে ঢুকিয়ে দেয়। ছটফট করলে পাশে রাখা ছুরিটা নিয়ে তার বুকে খোঁচাতে থাকে। তারপর ছাদ থেকে বাগানে ফেলে দেয়। তোমার ফুপি চিৎকার করলে সে তার মুখ চেপে ধরে তোমার ফুপির ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি সব দেখে ফেলি। কাইও আমায় দেখে ফেলে। আমার মুখ বন্ধ রাখতে বলে, নয়তো আমার বউ বাচ্চাকে মেরে ফেলবে। আমি তাকে জিজ্ঞাসা করি সে এমন কেন করলো। নেশাগ্রস্ত থাকার জন্য সব বলে দেয়। আমি যখন তোমার বাবাকে সব বলতে আসবো, তখন ও আমার পায়ে গুলি করে। আমি পালিয়ে এসে দেখি সব শেষ এখানে। তখন আমি ওই বাড়ি থেকে পালিয়ে আসি। সে আমার পিছনে লোক লাগায়। আমি শহরে এসে বলে কান্না করে দিল বোগাম। পাশে বসে লিজাও কান্না করছে। জংকুক সব কথা শুনে ফ্লোরে বসে পড়ে। জিমিন ও সুগা জংকুকের কাঁধে হাত রাখে। সবাই যেন ভয়ঙ্কর অতীতে ডুব দিয়েছিল, যেখানে সাঁতার কাটা অত্যন্ত বোকামির কাজ। এর মধ্যে বোগামের অবস্থা খারাপের দিকে। সে নিঃশ্বাস নিতে পারছে না। একসময় সে জংকুকের হাত ধরে অনেক কষ্ট করে ক্ষমা চেয়ে নেয়। তারপর সে আস্তে আস্তে জোরে একবার নিঃশ্বাস নিয়ে জংকুকের কোলে ঢলে পড়ে। জংকুক জোরে চিৎকার করে ওঠে, বোগাম চাচা বলে। রুমের সবাই নীরবতা পালন করছে। বোগামের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। নীরবতা বেশি সময় থাকে না। দরজার পাশে দাঁড়িয়ে থাকা কেউ একজন চিৎকার করে ওঠে। এই কণ্ঠ যে সবার চেনা। এ আর কেউ না, এ হচ্ছে তে। সবাই তের দিকে তাকায়। সে সব শুনেছে। তে আর দাঁড়িয়ে না থেকে দৌড় দেয়। সামনে পিছনে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। তার শুধু ইচ্ছে করছে যেদিকে দু চোখ যায় সেদিকে যেতে। সবাই তের পিছনে আসছে। জংকুক অনেকবার ডাক দেয়, কিন্তু তে পিছনে না তাকিয়ে দৌড়াতে থাকে। এক পর্যায়ে জংকুক গাড়ি নিয়ে তেকে ফলো করে। তে তো দৌড়াতেই আছে, কিন্তু জংকুকের কথা না শুনে আসাটা যে তের জন্য কতটা বিপদ তাতে বুঝতে পারছে না। অতি কষ্টে মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়। ঠিক তের ক্ষেত্রেও তাই হয়েছে। তে মেন রোডের সামনে পিছনে না তাকিয়ে দৌড়াতেই আছে। তার পাশ দিয়ে বড় বড় গাড়ি যায়, তবুও তার কোনো খেয়ালই নেই। পিছন থেকে জংকুক ডাক দিচ্ছে,
তবুও শোনে না। সিরাজ তার জীবনের সব থেকে বড় সত্যি জানতে পেরেছে। সে এতটাই শক পায় যে সে এখন নিজের কন্ট্রোলে নেই। সে ভাবছে তার সাথে এমন কেন হলো। এসব ভাবতে ভাবতে যখনই রাস্তার ওই পাশে যাবে তখন কোথা থেকে বড় একটা গাড়ি এসে তাকে তুলে নেয়। এদিকে কিছুক্ষণ পর জঙ্কুক এসে দেখে তে নেই। অনেক খুঁজেও তেকে পায় না। চারিদিকে পুলিশ লাগিয়ে দেয়। তেও তাদের একমাত্র শত্রু কাইকে ধরতে, কিন্তু কোথাও পায় না জঙ্কুক। দেখতে দেখতে 3 মাস কেটে যায়, তবু তের কোনো খোঁজ নেই। জঙ্কুক এখন সেই আগের জঙ্কুক নেই। জঙ্কুক তো তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে পাগল প্রায়। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরে আসে। জঙ্কুক একা অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রেখেছে, যে রুমে তের নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। তেকে এখানেই নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করত জঙ্কুক। তের আর্তনাদ যেন এ ঘরে ভাসে এখনো। ঠিকমতো খাবার খায় না, সবার সাথে কথা বলে না, নিজের যত্ন নেয় না। পুলিশ সব আশা ছেড়ে দিয়েছে, কিন্তু জঙ্কুক ছাড়েনি। জঙ্কুক বিশ্বাস করে সে একদিন তার পিচ্চি বউকে নিজের কাছে পাবেই। তাই তো সে দেশ বিদেশে লোক লাগিয়ে দেয়। তার যে প্রিয়তমাকে অনেক কিছু বলার রয়েছে, ক্ষমা চাওয়া তো এখনো বাকি আছে। আজ সুগা ও জিমিনের বিয়ে, যদিও এ বিয়ে নিয়ে জঙ্কুকের কোনো মাথা ব্যথা নেই, কারণ ও সব দিক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। জিয়ন প্যালেস আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো বাড়ি লাইটিং হবে না কেন, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। চারিদিকে আত্মীয় স্বজনের হই হই, আনন্দ চিৎকার সব মিলিয়ে উৎসব মুখর। শুধু একজনের মনে আনন্দ নেই, তা হলো জঙ্কুকের। রাত 12টার সময় সুগা বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে খুব নার্ভাস, ভিতরে যেতে পারছে না। এদিকে জিমিন লাল টুকটুকে বেনারসি শাড়ি, হালকা সাজ, শরীরে ফুলের গহনা পরে, মাথায় ঘোমটা দিয়ে ফুল দিয়ে সাজানো বেডে বসে আছে। রুমের লাইট অফ করা, চারিদিকে মোমের আলো ও বিভিন্ন ফুলের সুবাস। আজকে তো তার ফুল সজ্জা। আজকেই সেই রাত, যে রাত নিয়ে প্রত্যেক মেয়েই স্বপ্ন দেখে, তার ভালোবাসার মানুষকে নিয়ে। জিমিনও তার ভালোবাসার মানুষকে পেয়েছে, কিন্তু সুগা তো অন্য মেয়েকে ভালোবাসে। সুগা বিদেশে যাওয়ার আগেই জিমিনকে বলে গেছে সে কাউকে ভালোবাসে, এবং তার নিজের চেয়েও বেশি। তাহলে সুগা কি জিমিনকে মেনে নিতে পারবে? এসব ভাবতে ভাবতে দরজার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে সুগা এসেছে। জিমিন সুগাকে প্রথা অনুযায়ী সালাম করে, কিন্তু সুগা কোনো কথা না বলে ওয়াশরুমে যায়। জিমিনের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো তার বরের থেকে এতটুকু কথা শোনারও যোগ্যতা রাখে না। সুগা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এখন সাদা রঙের পাঞ্জাবি পরে জিমিনের দিকে এগিয়ে এসে বলে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তুমি ও পাশে শুয়ে পড়ো, আমি এ পাশে শুয়ে পড়ি, মাঝখানে বালিশ থাক। জিমিন অবাক হয়ে যায়, কারণ সে বান্ধবীদের থেকে শুনেছে 500 রাত সকল স্বামী স্ত্রী গল্প করে, একে অন্যকে চেনে। এ রাতে তো দুটি মন, দুটি মানুষ এক হয়ে যাওয়ার রাত। আর তারপর কিনা এসে শুয়ে পড়তে বলছে, তাও আবার মাঝখানে বালিশ। ভাবা যায়, আমি তো জানি সে অন্য কাউকে ভালোবাসে, তাই বলে এমন ব্যবহার। আমি তো বিয়ে করতে চাইনি, তাহলে কেন আমায় বিয়ে করলো? না, এই অপমান সহ্য করা যায় না। শুনছেন? সুগা মাথায় হাত রাখা অবস্থায় বলল, বলো। আমি জানি আপনি আমায় ভালোবাসেন না, তাহলে বিয়ে করেছেন কেন? উত্তরটা কি আজকেই লাগবে? অবশ্যই আজ, এখনই। যদি বলি আমি বাধ্য না, তা বললে হবে না, আপনাকে বলতেই হবে। এটা কোনো ছেড়ে খেলা না। আমি জানি আপনি অন্য একজনকে ভালোবাসেন। আপনি আমার ফ্যামিলিকে না করতে পারেননি বলে তাদের মতামত আপনি গ্রহণ করেছেন। সমস্যা নেই, আমাকে আপনার যদি নাই পছন্দ হয় আপনি আমায় বলতে পারেন, আমি আপনাকে মুক্তি দিয়ে দেবো। আমি ডিভোর্স দিই। জিমিন কথাটা পুরো বলতেই পারে না, তার আগে সুগা তার ঠোঁট দিয়ে জিমিনের ঠোঁট গ্রাস করতে শুরু করে। ঘটনাটা হঠাৎ হওয়ায় জিমিনের বুঝতে বেশ সময় লাগে। ততক্ষণে সুগা বহুদিনের তৃষ্ণা মেটানোর কাজে ব্যস্ত। 10 মিনিট পর সুগা ঠোঁট থেকে নেমে জিমিনের গলার নিচে লালচে তিলে কিস করতে থাকে। তখন জিমিন নিজের থেকে সুগাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়। সুগা রাগী চোখে তাকায়, তার চোখ লাল হয়ে গেছে। সুগা বলতে শুরু করে, আমার থেকে মুক্তি এত সহজ না মিসেস সুগা। আজকের দিনে তুমি এই মুখে ডিভোর্সের কথা আনো কিভাবে? আজকে আমাদের পবিত্র রাত, আর তুমি কি না? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি,
খুব ভালোবাসি তাকে, নিজের জীবনের চেয়েও বেশি। সেটা তুমি। ঠিক শুনেছ, সেটাই তুমি মিসেস সুগা। আমি ভাবছিলাম বিয়েটা তাড়াহুড়ো করে হয়ে গেল, তোমায় একটু টাইম দেবো। এখন ভাবছি আমি ভুল, তোমাকে আর টাইম দেওয়া যাবে না। আজকে রাতেই তোমার ডানা কেটে দিব। সুগার কথা শুনে জিমিন জমে গেছে। সে কি করে পারলো সুগাকে ভুল বুঝতে? সুগা তাকে এত ভালোবাসে, আর সে কিনা এই রাতে তাকে এভাবে হার্ট করেছে। ওর গাল বেয়ে নোনা জল পড়ছে। এদিকে সুগার চোখেও পানি, যার জন্য এতদিন ওয়েট করেছে এই রাতটার জন্য। আর সে কিনা মুক্তি দেবে না। আর না, অনেক হয়েছে। আজ শুধু তার মায়াপরীকে মন ভরে আদর করবে। জিমিন সুগার দিকে তাকিয়ে ক্ষমা চাইতে নেই, কিন্তু পারে না। তার আগে সুগা জিমিনকে আলিঙ্গন করে ও গভীর ভালোবাসায় ডুব দেয়, যেখানে দুটি মানুষ সবকিছু ভুলে একে অপরকে উজাড় করে দেয় সমস্ত ভালোবাসা। এদিকে জাংকুকের মনটা আজ বেশ খারাপ। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে। যদিও কষ্টটা তার নিত্যদিনের সঙ্গী, তবুও আজ কেন জানি তার কাছে মানুষকে হারানোর ভয় করছে মনের ভিতর। এর কি কোনো বিপদ? না, তা হতে পারে না। এসব কি ভাবছি আমি? আল্লাহ, তুমি আমার দেখে রক্ষা করো, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। হঠাৎ জাংকুকের ফোন আসে। সরি, চিনলাম না। হোয়াট? আমার বাচ্চা। জাংকুকের মাথাটা ধরেছে, মন একটু ভালো নেই। ফোনে খবরটা পেয়ে একটু ভালো লাগছে না, কিছুতেই মনকে শান্ত করতে পারছে না। তার যে মায়াপুরীকে চাই, তার সাথে অনাগত রাজকন্যাকেও চাই। হ্যাঁ, জাংকুক বাবা হতে চলেছে। 3 মাসের অন্তঃসত্ত্বা। কেউ একজন ফোন করে খবর দেয় জাংকুককে। খবরটা পেয়ে যত না খুশি হয়, তার চেয়ে বেশি ভয় ও চিন্তায় পড়ে যায় জাংকুক। কারণ লোকটি জাংকুককে ভয় দেখায় তার স্ত্রী ও অনাগত সন্তানকে মেরে ফেলবে। জাংকুক লোকটিকে বলে তার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দিতে বিনিময়ে যা চাইবে সব দিবে। এতে যদি জাংকুক ফকির হয়ে যায়, তাও সে রাজি। তার স্ত্রী ও অনাগত সন্তানের জীবনের কাছে সবকিছুই তুচ্ছ। পাগলের মতো জাংকুক ড্রাইভ করছে, সারা রাত খুঁজতে থাকে। ওই নাম্বারে বারবার ডায়াল করে, বাট ফোন অফ। আর কোনো উপায় না পেয়ে সে পুলিশের সাথে যোগাযোগ করে ও তাদের ফোন নাম্বারটা দেয়। হয়তো এই নাম্বারটা কাজে লাগতে পারে। আজ জাংকুকের খুব একা মনে হচ্ছে। মিনহোর কথা সত্যি হলো, জাংকুক আজ খুব একা হয়ে গেছে। কেউ নেই তার পাশে। সব পাপের ফল একদিন না একদিন তো পেতেই হয় পৃথিবীতে। জাংকুকও পাচ্ছে। একদিন থেকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, আর আজ তার অনাগত সন্তান ঠিকভাবে পৃথিবীতে আসবে কিনা তার সন্দেহ। ভোর হয়েছে, চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। মিষ্টি রোদ জানালা ভেদ করে সুগার মুখে পড়ছে। জিমিনের ঘুম ভেঙে যায়। সে নিজেকে সুগার বাহুবন্ধনে দেখতে পায়। জিমিন সুগার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কাল রাতের কথা মনে পড়তে লজ্জায় লাল হয়ে যায়। সুগার মুখটা খুব নিষ্পাপ লাগছে। কে বলবে এই ছেলেটা কাল সারা রাত জিমিনকে জ্বালিয়ে মেরেছে। আমি যে আপনাকে খুব ভালোবাসি, এসব ভাবতে ভাবতে সুগার নড়ে ওঠে। জিমিন বুঝতে পেরে চোখ বন্ধ করে নেয়। সুগার যদি বুঝতে পারে জিমিন তাকে দেখছে, তাহলে সে লজ্জাতে শেষ হয়ে যাবে। সুগা ঘুম থেকে উঠে দেখে তার মায়াবতী তার বুকে জড়িয়ে ধরে আছে। চুলগুলো ছড়িয়ে তার বুকের উপর পড়েছে। সুগা যেন আজ পরিপূর্ণ হয়েছে। এই মায়াবতীকেই তো সে চেয়ে এসেছে মনে মনে। জিমিন সুগার বুক থেকে উঠতে নিলে সুগা এক ঝটকায় জিমিনকে ফেলে দিয়ে শুয়ে পড়ে। কি করছেন? ছাড়ুন। যা করার করছি, তুমি চুপ করে থাকো। আজব, আমায় যেতে দিয়ে যা করার করুন। আমি আমার বউর সাথে করছি, তোমার কি? পাগল। হ্যাঁ, আমার মিষ্টি বউটার জন্য, বলে সুগা জিমিনের চুলে নাক ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর জিমিন ছাড়া পেয়ে গুটি গুটি পায়ে উঠে ওয়াশরুমে যায়। জাংকুক সকাল 10টার দিকে বাসায় আসে। ডাইনিং এ সবাই বসে আছে। সবাইকে দেখেও না দেখার ভান করে চলে যায়। রুমে গিয়ে দরজা লক করে সব জিনিস ভাঙচুর করতে শুরু করে। বিকট শব্দের আওয়াজ পেয়ে সবাই জাংকুকের রুমের সামনে যায়। লিজা বলে, জাংকুক, দরজা খোল। কিন্তু জাংকুকের কোনো সারা শব্দ নেই। এভাবে কিছু সময় যাওয়ার পর সুগা দরজা ভেঙে সবাই ভেতরে ঢোকে। পুরো ফ্লোর জুড়ে রক্ত ও কাঁচের টুকরো। জাংকুক সেন্সলেস হয়ে পড়ে আছে। লিজা জাংকুক বলে চিৎকার দেয়। তাড়াতাড়ি জাংকুককে সবাই ক্লিনিকে নিয়ে যায়। 5 মাস পর সবাই যে যার লাইফ গুছিয়ে নিয়েছে। লিজা হজ পালন করতে গেছে। সুগা জিমিনকে নিয়ে ব্যস্ত। কয়েকদিন যাবৎ মেয়েটার শরীর মোটেও ভালো যাচ্ছে না, কিছু খেতে পারছে না। যা খায়
সবকিছুই বমি করে দেয়। শুধু অগোছালো হয়ে গেছে জঙ্কুকের জীবন। সে হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় এসে নিজেকে বন্দি করে রাখে। সব সময় তেও তার সন্তানের চিন্তা করে। জঙ্কুক এখন 5 ওয়াক্ত নামাজ ধরেছে, কারণ ও বিশ্বাস করে একমাত্র ওপরওয়ালাই তাকে ক্ষমা করে তার তেকে কাছে ফিরিয়ে দিতে পারে। এটাই জঙ্কুকের বিশ্বাস। সুগা রুমে এসে দেখে জিমিন শুয়ে আছে, কি যেন নিয়ে চিন্তা করছে। সুগা বলে, রেডি হয়ে নাও, আমরা বের হব। শুনুন না জান, কোনো কথা না, আজ তোমার কোনো কথাই শুনবো না। বলছিলাম কি, আজ তো আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমরা না হয় আগামীকাল যাই। আমি তো এখন অসুস্থ। প্লিজ জিমিন, আমি কোনো কথা বলবো না আপনার সাথে। সুগার বুকে মুখ লুকিয়ে বলল জিমিন। আরে আমার মায়াপুরীটা দেখছি এত রাত। ওকে, কালকেই যাব আমরা। সুগা রেডি হয়ে জিমিনের কপালে ভালোবাসা পরশ রেখে অফিসে চলে যায়। সুগা চলে যাওয়ার পর জিমিন নিচে পানি খেতে যায়। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় জিমিন। কাজের মেয়েরা চিৎকার করে ওঠে। জঙ্কুক রুমে বসে হাদিস পড়ছিল। চিৎকার শুনতে পেয়ে এসে দেখে তার আদরের বোন সেন্সলেস অবস্থায় নিচে পড়ে আছে। সে কারে বসিয়ে হসপিটালের উদ্দেশ্যে যায়। সুগাকে কল করে ঠিকানা দেয়। ডক্টর কিছু টেস্ট লিখে দেয়। নার্স এসে জিমিনকে টেস্টগুলো করতে নিয়ে যায়। জঙ্কুক করিডোরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছোট বাবুর কান্নার শব্দে পিছনে তাকিয়ে দেখে একটা লোকের হাতে ছোট বাবু। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই জন্ম নিয়েছে। বাবুকে দেখে মায়া হলো জঙ্কুকের। কেমন জানি চেনা মুখের মতো লাগছে। আজ তের কাছে থাকলে ওদেরও বাবু পৃথিবীর মুখ দেখতো। আমার বাবু কি আদেও বেঁচে আছে? না, আমি কি বলছি। নার্স এসে লোকটিকে বলে, পেশেন্ট আপনার কে হয়? আমার বোন। ওনার অবস্থা ভালো না, প্রচুর ব্লিডিং হচ্ছে, বন্ধ রাখা যাচ্ছে না। রোগী বাঁচার আশা খুবই কম। আপনি ওনার হাজবেন্ডকে খবর দেন। কিন্তু ওর বর তো নেই। রোগী শুধু জঙ্কুক জঙ্কুক করছে। উনি কে? জঙ্কুক এতক্ষণ কথাগুলো শুনছিল। শেষের কথাটা শোনার পরে তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। নার্সের থেকে রুম নাম্বার শুনে দৌড় দেয়। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তে। তার কোনো সেন্স নেই। স্লাইন ও ব্লাড চলছে। মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। কতদিন পর জঙ্কুক তার মায়াময়ী স্ত্রীকে দেখলো। জঙ্কুক তের কাছে গিয়ে ঝাঁকাতে থাকে আর বলে, এই তে, জান, কথা বলো। দেখো, আমি তোমার মাফিয়া হাজবেন্ড। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি একবার চোখ খুলে তাকাও। আমাদের মেয়ে কান্না করছে জান, তুমি তাকে দেখবে না? নার্স আর ওই লোক পাশে দাঁড়িয়ে আছে। কি করছেন আপনি? পেশেন্টের অবস্থা ভালো না। নার্স, ও আমার স্ত্রী। আপনি যত বড় বড় ডক্টর আছে নিয়ে আসুন। আমি জিয়ন জঙ্কুক। আমার বউকে আমার কাছে জীবিত অবস্থায় চাই। পাশে থাকা লোকটি কিছু বুঝতে না পেরে জঙ্কুককে বলে, আমি পেকুইন। আমি তাকে আজ থেকে 5 মাস আগে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছি। আপনি আমার খুব উপকার করেছেন। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব জানি না, কিন্তু পৃথিবীতে যে ভালো মানুষ এখনো আছে আজ তার প্রমাণ আবারও পেলাম। ও আমার স্ত্রী। আপনার সাথে কথা বলছি পরে। এই নিন আপনার মেয়ে। এতক্ষণে জিমিন ও সুগা তের কেবিনে এসে হাজির। ওরা ভীষণ খুশি, কারণ জিমিন মা হবে। আর এদিকে তেকে পাওয়া গেছে, আর তাদের বেবিও। জঙ্কুক বাচ্চাকে জিমিনের কাছে দিয়ে ডক্টরের সাথে কথা বলে। ডক্টর কোনো আশা দেখতে পাচ্ছে না। জঙ্কুক কোনো আশা না পেয়ে নামাজে বসে মনোযোগ করে তের জন্য, কারণ উপরওয়ালা কখনো কাউকে নিরাশ করেন না। তার কাছে কিছু চাইলে তিনি ঠিকই দেয়। ঠিক তেমনই আল্লাহ জঙ্কুকের ইচ্ছাও পূরণ করেছেন। তে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। জঙ্কুকের করা পাপের জন্য জঙ্কুক বেশ অনুতপ্ত। জঙ্কুক বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা করা মহৎ গুণ। আর জঙ্কুক তো জেনে বুঝে অপরাধ করেনি। প্রতিশোধের নেশা মানুষকে অন্ধ করে দেয়। জঙ্কুক প্রতিশোধের নেশায় তে ও তের পরিবারের সাথে অন্যায় করেছে। জঙ্কুক এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পাঞ্জাবি পরিধান করে। এমনকি তের বাবার নামে জঙ্কুক একটি এতিমখানা ও মাদ্রাসা তৈরি করেছেন। কেউ পাপ কাজ করে অনুতপ্ত হলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সকালের মিষ্টি রোদে সব কুয়াশা কেটে যাচ্ছে। এখন বেশ শীত পড়েছে। শীতের সময় ছোট বাচ্চাদের খুব সমস্যা হয়, কারণ ওদের ত্বক হয় খুব কোমল। আর শীতে তো বাচ্চাদের অসুখ বিসুখের কোনো শেষ নেই। তাই তো মণিমার কঠোর নির্দেশ,
ভিকুক ও ইয়ংমিনকে এই শীতে বাহিরে যেন বের না করে। ভিকুক হলো তে ও জঙ্কুকের মেয়ে, আজ তার 1 বছর পূর্ণ হলো। আর ইয়ংমিন হলো সোগা ও জিমিনের ছেলে, ওর বয়স 4 মাস। এই 1 বছরে জিওন প্যালেসে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। প্রতিশোধের নেশায় বাড়িটি যখন প্রাণহীন হয়ে উঠেছিল, ঠিক তখনই জঙ্কুক ও তের বাচ্চাটি সব ঠিক করে দেয়। 1 বছর আগে এই দিনে তে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন জঙ্কুকের ফোন আসে পুলিশ স্টেশন থেকে। জঙ্কুককে যেতে বলে। জঙ্কুক কথা অনুযায়ী চলে যায়। গিয়ে দেখে পুলিশ কাইকে আটক করেছে। কাই নিজের দোষ স্বীকার করে নেয়। কাই থেকে 4 মাস তার আস্তানায় আটকে রেখে দেয়। কাই যেদিন জঙ্কুককে ফোন করে তার বাচ্চা ও তের ক্ষতি করার কথা বলে, তখন তে আড়াল থেকে সব শুনতে পারে। ঠিক তখনই সে কাই ও তার দলের লোকেদের চোখ এড়িয়ে বেরিয়ে পড়ে। অনেকটা পথ আসার পরে তের চোখে অন্ধকার দেখে। সে রাস্তায় অজ্ঞান হয়ে যায়। বিয়েকুইন নামে ছেলেটি রাস্তায় একটা মেয়েকে পড়ে থাকতে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বিয়েকুইন মেয়েটিকে দেখে এগিয়ে যায়। ও তার পালস চেক করে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। পেকুইন তখন তাকে গাড়িতে তোলে এবং পরবর্তী 6 মাস তাকে আগলে রাখে। আর সেই মেয়েটি হলো তে। তারপরের ঘটনা তো তোমরা সবাই জানো। আজ জিওন প্যালেস নানা রঙের লাইটিং এ সেজে উঠেছে। আজ যে জিওন প্যালেসের উত্তরাধিকারী 1 বছর পূরণ হলো। তে আজকে নীল রঙে সেজেছে। জঙ্কুকের পছন্দ অনুযায়ী নীল বেনারসি শাড়ি, ভারী গহনা, হালকা মেকআপ, খোপায় বেলি ফুল, সব মিলিয়ে তেকে খুব সুন্দর দেখতে লাগছে। তে ভিকুকে সাদা রঙের ড্রেস পরিয়ে দিয়ে মা মেয়ে নিচে নামে। ঠিক তখনই তাদের উপর পুষ্প বৃষ্টি হয়। তে অবাক চোখে সবার দিকে তাকায়। জঙ্কুক আজকে একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে। সে এগিয়ে এসে ভিকুককে কোলে নিয়ে বলে, কি আমার প্রিন্সেসটার পছন্দ হয়েছে? জঙ্কুক তার কানে কানে গিয়ে বলে, আমার রানীর কি পছন্দ হয়েছে? জঙ্কুকের কথায় তে বেশ লজ্জা পেয়ে সামনে তাকিয়ে দেখে সবাই তাদের দেখে হাসছে। সুগা ও জিমিন এগিয়ে এসে বলছে, তোমাদের প্রেম পর্ব কি শেষ? না হলে বলো, আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি। সবাই হেসে ওঠে। সবাই মিলে কেক কাটা হয়। সবাই ডিনার সেরে যে যার মতো চলে আসে। তে ভিকুকে ফিডিং করাচ্ছে। বাবু ঘুমাও, তুমি দুষ্টুমি করছো কেন? জঙ্কুক পাশে এসে শুয়ে পড়ে। আমার মামনিটা ঘুমাচ্ছে না কেন? মা, অনেক রাত হয়েছে, ঘুমাও। এরপর ভিকুকে ঘুম পাড়িয়ে দেয়। জঙ্কুক দরজা লাগিয়ে লাইট অফ করে এসে দেখে তে উঠেছে। কি হলো, উঠছো কেন? এভাবে ভারী শাড়ি পরে শোবো নাকি? চেঞ্জ করতে যাচ্ছি। কোথাও যাবে না, এখানেই থাকো। কে বলেছে ভারী শাড়ি পরে শুতে? বারে, আপনি তো যেতে দিচ্ছেন না। না গেলে কিভাবে চেঞ্জ করব? আমার কাছে এসো, আমি বলছি কিভাবে চেঞ্জ করতে হবে। তে জঙ্কুকের দিকে এগিয়ে যায়। জঙ্কুক থেকে বেডে বসিয়ে একে একে সব গহনা খুলে বেডের সাইডে রেখে দেয়। চুল থেকে বেলি ফুল নিয়ে খোপা খুলে চুলগুলো কোমরে ছড়িয়ে দেয়। জঙ্কুক যখনই তের কান থেকে আঁচলের পিনটা খুলতে নেবে, তে তখন বাধা দেয়। কি হলো? নেশা ধরানো কণ্ঠে বলল জঙ্কুক। এসব কি করছেন? চোখ বন্ধ করে বলল তে, আজ আমি তোমার মাঝে ডুব দিতে চাই। তোমার ভালোবাসার গভীরে যেতে চাই। তোমার মাঝে সাঁতার কাটতে চাই। আমার রঙে তোমাকে রাঙাতে চাই। প্রিয়তমা, আমি তোমায় খুব ভালোবাসি। তুমি আমায় ফিরিয়ে দিও না। ভালোবাসার মানুষের এমন ডাক কি কেউ ফিরিয়ে দিতে পারে? তেও পারেনি। জঙ্কুক, আমিও আপনাকে খুব ভালোবাসি। আমিও আপনার রঙে নিজেকে রাঙিয়ে নিতে চাই, যেখানে থাকবে না কোনো প্রতিশোধ, শুধু থাকবে তে আর জঙ্কুকের ভালোবাসা। জঙ্কুক অনুমতি পেয়ে তার প্রিয়তমাকে নিয়ে পাড়ি জমায় ভালোবাসবার অন্য জগতে। তেও বেশ সাড়া দেয়। সব বাধা পেরিয়ে জঙ্কুক আর তে আবার এক হয়ে যায়। তারা ভালোবাসার অতলে ডুবতে থাকে। এ যেন এক সুখেরই অন্য ভুবন।